উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামে রাজবীর নামে একজন ব্যক্তি বাস করতেন। তিনি একটি সরকারি দপ্তরে কেরানি হিসেবে কাজ করতেন। এই চাকরিটি তার পরিবারের জন্য গর্বের বিষয় ছিল, বিশেষ করে কারণ তার বাবা মা খুব বেশি লেখাপড়া জানতেন না। রাজবীরের সরকারি চাকরি তাদের জন্য একটি বড় অর্জন ছিল এবং তারা তাকে পরিবারের সম্মান বজায় রাখার জন্য নির্ভর করতেন। অন্যদিকে কাছাকাছি একটি শহরে প্রিয়া নামে একটি মেয়ে তার পরিবারের সাথে থাকত। প্রিয়া ছিল বুদ্ধিমতী, উচ্চাকাঙ্ক্ষী এবং তার পড়াশোনার প্রতি গভীরভাবে নিবেদিত ছিল। কিন্তু তার বাবা মা তার ভবিষ্যৎ নিরাপদ করতে চেয়েছিলেন এবং রাজবীরকে তার জন্য উপযুক্ত পাত্র হিসেবে প্রস্তাব করেছিলেন। তারা প্রিয়াকে বললেন, রাজবীর একজন সরকারি কর্মচারী, তার সাথে বিয়ে করলে তোমার জীবন স্থিতিশীল এবং আরামদায়ক হবে। বিয়ের পরেও তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারবে। কৌতূহলে কিন্তু সতর্ক প্রিয়া রাজবীরের সাথে দেখা করতে রাজি হল। তাদের সাক্ষাতের সময় প্রিয়া তার উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে স্পষ্টভাবে বলল, আমি বিয়ের পরেও আমার পড়াশোনা চালিয়ে যেতে চাই। আমি ঘরের দায়িত্ব পালন করব, কিন্তু আমার পড়াশোনাও আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রিয়ার সৌন্দর্য এবং দৃঢ়তায় মুগ্ধ হয়ে রাজবীর তাকে আশ্বাস দিলেন, আমি তোমার স্বপ্নকে সমর্থন করব, তুমি যত খুশি পড়াশোনা করতে পারবে। তার কথা ছিল আন্তরিক এবং প্রিয়া তার প্রতিশ্রুতির ওপর ভরসা করে বিয়েতে সম্মত হল। গ্রামে নতুন জীবন। বিয়ের পর প্রিয়া শহর ছেড়ে রাজবীরের সাথে তার গ্রামে চলে গেল। গ্রামের জীবন শহরের পরিবেশের তুলনায় একেবারে ভিন্ন ছিল এবং প্রিয়া শীঘ্রই এমন চ্যালেঞ্জের মুখোমুখি হল যা সে কল্পনাও করেনি। রাজবীরের বাবা মা, যারা ঐতিহ্যবাহী ভূমিকাকে শিক্ষার চেয়ে বেশি মূল্য দিতেন, প্রিয়ার পড়াশোনার ইচ্ছাকে সমর্থন করেননি। তারা তাকে বললেন, তুমি এখন বিয়ে করেছ, এখন বইপত্র নিয়ে কি করবে? শীঘ্রই তোমার সন্তান হবে, তখন তোমাকে ঘর সংসারের দিকে মনোযোগ দিতে হবে। প্রিয়া কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিল। আমি দুটোই সামলাতে পারব, সে জোর দিয়ে বলল। আমি ঘরের কাজ করব, কিন্তু আমার পড়াশোনা ছাড়ব না। এটা কখনোই আমার দায়িত্বে বাধা দেবে না। তার আশ্বাস সত্ত্বেও রাজবীরের বাবা মা এবং অন্যান্য আত্মীয়, যারা বেশিরভাগই শিক্ষিত ছিলেন না, তার উচ্চাকাঙ্ক্ষাকে অপ্রয়োজনীয় এবং এমনকি হুমকি হিসেবে দেখতেন। তারা ভয় পেতেন যে প্রিয়া হয়তো অতিরিক্ত স্বাধীন হয়ে উঠবে। রাজবীর তার স্ত্রী এবং পরিবারের মাঝে দ্বিধাগ্রস্ত, প্রায় তার চাকরির কারণে অনুপস্থিত থাকতেন। তিনি প্রতিদিন সকালে শহরে চলে যেতেন এবং সন্ধ্যায় ফিরতেন। ফলে প্রিয়াকে তার শ্বশুরবাড়ির বিরোধিতার মুখোমুখি একা হতে হতো। তারা তাকে অবিরাম উপহাস করত, বলত, এখন পড়াশোনা করে কি হবে? তুমি কি কালেক্টর হবে? এই ক্রমাগত উপহাস এবং মানসিক নির্যাতন প্রিয়ার ওপর ভারী চাপ সৃষ্টি করল এবং ঘরে উত্তেজনা তৈরি হল। মানসিক নির্যাতন এবং সমর্থনের অভাব সহ্য করতে না পেরে প্রিয়া একটি হৃদয়বাদরক সিদ্ধান্ত নিল। সে রাজবীরের কাছে গিয়ে বলল, আমি এভাবে বাঁচতে পারি না। তোমার পরিবার আমার স্বপ্নকে সম্মান করে না। আমার লক্ষ্যের দিকে মনোযোগ দিতে হবে। সে বিবাহ বিচ্ছেদের কথা বলল। রাজবীর তার প্রিয়ার প্রতি ভালোবাসা এবং পরিবারের প্রতি আনুগত্যের মাঝে দ্বিধাগ্রস্ত, অনিচ্ছায় সম্মত হল। বিবাহ বিচ্ছেদে কাগজপত্র পাঠানো হল, কিন্তু প্রিয়া নীরব প্রতিবাদ হিসেবে সেগুলোতে সই করল না। সে কাগজগুলো নিজের কাছে রাখল, আশা করে যে একদিন পরিস্থিতি বদলাতে পারে। প্রিয়া তার বাবার বাড়িতে ফিরে গেল এবং ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিতে নিজেকে নিয়োজিত করল। কালেক্টর হওয়ার স্বপ্ন পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তার কঠোর পরিশ্রম ফল দিল। বিবাহের 2 বছর পর প্রিয়া ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হল এবং ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে নিযুক্ত হল। ভাগ্যের নির্দেশে তাকে সেই সরকারি দপ্তরে পোস্টিং দেওয়া হল যেখানে রাজবীর কেরানি হিসেবে কাজ করতেন। কালেক্টর হিসেবে প্রথম দিনে প্রিয়া একটি সাদা সরকারি গাড়িতে অফিসে পৌঁছাল, যার সামনে কালেক্টর লেখা ছিল। তার সাথে ছিল নিরাপত্তা কর্মী। কর্মচারীরা রাজবীর সহ ফুলের তোড়া নিয়ে তাকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল। রাজবীর তার প্রাক্তন স্ত্রীকে এমন ক্ষমতাশালী পদে দেখে মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল, আবেগে অভিভূত। প্রিয়া এখন দায়িত্বে রাজবীরকে লক্ষ্য করল, কিন্তু তার কাজে মন দিল। সে রকি নামে একজন ব্যক্তিগত সহকারী নিয়োগ করল তার নতুন ভূমিকায় সাহায্য করার জন্য। অফিসে বসে প্রিয়া নিতিন নামে একজন দুর্নীতিগ্রস্ত অফিসারের কথা জানতে পারল, যিনি বছরের পর বছর ধরে তার ক্ষমতার অপব্যবহার করে অবৈধ জমি সংক্রান্ত চুক্তি এবং দরপত্রে কারচুপি করে ব্যক্তিগত লাভ করছিলেন।
ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ প্রিয়া নিতিনের কার্যকলাপের ওপর কঠোর নজরদারি শুরু করল, নিশ্চিত করল যে তার অনুমতি ছাড়া কোনো নথি এগিয়ে যাবে না। তার এই পদক্ষেপ নিতিনকে ক্ষুব্ধ করল এবং সে পিছন থেকে প্রিয়ার বিরুদ্ধে খারাপ কথা বলতে শুরু করল। একদিন নিতিনের প্রিয়া সম্পর্কে অপমানজনক মন্তব্য রাজবীরের কানে পৌঁছাল। এটি সহ্য করতে না পেরে রাজবীর নিতিনের মুখোমুখি হলেন, তাকে ধাক্কা দিয়ে বললেন, যদি তুমি প্রিয়া ম্যাডামের বিরুদ্ধে আর কোনো খারাপ কথা বলো তবে তুমি পস্তাবে। এই ঘটনা অফিসে গুজব ছড়িয়ে দিল যে প্রিয়া এবং রাজবীরের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে। গুজব নিয়ে ক্ষুব্ধ হয়ে প্রিয়া রাজবীরকে তার অফিসে ডাকল। তুমি নিতিনকে কেন মারলে? সে জিজ্ঞেস করল। তুমি জানো এখন অফিসে কি কথা চলছে? রাজবীর নীরবে দাঁড়িয়ে রইল যখন প্রিয়া তাকে তিরস্কার করতে লাগল। অবশেষে সে নরম স্বরে বলল, তুমি হয়তো আমার ঘর এবং জীবন থেকে চলে গেছ, কিন্তু তুমি এখনও আমার হৃদয়ে আছো। তোমার সম্পর্কে কেউ খারাপ কথা বললে আমি সহ্য করতে পারি না। যদি তুমি মনে করো আমি সমস্যা সৃষ্টি করছি, তাহলে তুমি আমাকে চাকরি থেকে বের করে দিতে পারো। তার কথা প্রিয়ার হৃদয়ে গভীরভাবে আঘাত করল। তার চোখে জল এলো যখন সে তার অনুভূতির গভীরতা উপলব্ধি করল। সে বিবাহ বিচ্ছেদের জন্য অনুশোচনা করল এবং ভাবল, যদি রাজবীর আগে তার পক্ষে দাঁড়াত তবে হয়তো সবকিছু ভিন্ন হতো। সেই রাতে প্রিয়া তার অফিসে বসে চিন্তায় ডুবে রইল। পরের দিন রকি তাকে জানাল যে একজন ক্যাবিনেট মন্ত্রী শহরে আসছেন এবং প্রস্তুতির প্রয়োজন। প্রিয়া নিজে সব ব্যবস্থা তদারকি করল, নিশ্চিত করল যে সবকিছু নিখুঁত। কিন্তু অফিসে ফিরে সে লক্ষ্য করল রাজবীরের অনুপস্থিতি। উদ্বিগ্ন হয়ে সে রকিকে তার খোঁজ নিতে পাঠাল। রকি ফিরে এসে ভয়ানক খবর দিল, রাজবীরের ওপর হামলা হয়েছে এবং সে সিটি হাসপাতালের আইসিইউতে ভর্তি। প্রিয়া তৎক্ষণাৎ হাসপাতালে ছুটে গেল, যেখানে সে রাজবীরকে ব্যান্ডেজে মোড়া জীবনের জন্য লড়াই করতে দেখল। দোষবোধ এবং দুঃখে অভিভূত হয়ে সে আইসিইউর বাইরে বসে তার সুস্থতার জন্য প্রার্থনা করতে লাগল। সে সারা রাত সেখানে কাটাল, এমনকি একটি বেঞ্চে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রকি ফোন করে মন্ত্রীর সফরের কথা মনে করিয়ে দিল, কিন্তু প্রিয়া স্পষ্টভাবে বলল, মন্ত্রীকে বলে দাও আমি ব্যক্তিগত জরুরি কাজে ব্যস্ত, পরিবার আমার চাকরির আগে। ডাক্তার যখন তাকে রাজবীরের সাথে দেখা করার অনুমতি দিল, প্রিয়া ভেঙে পড়ল। পরে রকি জানাল যে মন্ত্রী তার অনুপস্থিতিতে ক্ষুব্ধ হয়েছেন, কিন্তু প্রিয়া তার সিদ্ধান্তে অটল রইল। যদি তিনি রাগ করেন তবে করুক, আমার পরিবার আমার কাছে প্রথম। রাজবীরের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করে প্রিয়া তার দায়িত্বে ফিরল, যদিও তার মন রাজবীরের কাছে ছিল। কয়েকদিন পর সে রাজবীরের ছোট্ট বাড়িতে তাকে দেখতে গেল। তাকে একা ওষুধের মাঝে শুয়ে থাকতে দেখে প্রিয়ার হৃদয় ভারী হয়ে গেল। তুমি একা কেন? সে জিজ্ঞেস করল। তোমার পরিবার কোথায়? রাজবীর জানাল যে সে পুনরায় বিয়ে করেনি এবং একা বাস করে। প্রিয়া অবাক করে বলল, আমিও বিয়ে করিনি, আমি বিবাহ বিচ্ছেদের কাগজে সই করিনি, আমি কখনো আমাদের বিয়ে ভাঙতে চাইনি, আমি শুধু আমার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু তোমার পরিবারের উপহাস আমাকে বাধ্য করেছিল। রাজবীর চোখে জল নিয়ে তার দিকটা ব্যাখ্যা করল, আমি তোমার এবং আমার বাবা মায়ের মাঝে ছিলাম, আমি চাইনি তুমি প্রতিদিন দ্বন্দ্বে ভোগো, তাই ভেবেছিলাম তোমাকে ছেড়ে দিলে তুমি সুখী হবে। দুজনে তাদের হৃদয়ের কথা খুলে বলল এবং বুঝল যে তাদের ভালোবাসা কখনো কমেনি। প্রিয়া এবং রাজবীর তাদের বিয়েকে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। প্রিয়া রকিকে রাজবীরের উপর হামলার তদন্ত করতে বলল, যা থেকে জানা গেল নিতিনের সম্পৃক্ততা। প্রিয়া তৎক্ষণাৎ নিতিনকে চাকরি থেকে বরখাস্ত করল এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিল। তাদের পুনর্মিলন উদযাপন করতে প্রিয়া এবং রাজবীর একটি বড় পার্টির আয়োজন করল, যার দায়িত্ব দেওয়া হল রকিকে। এই অনুষ্ঠান তাদের দ্বিতীয় বিয়ের প্রতীক হয়ে উঠল, একটি নতুন শুরুর প্রতিশ্রুতি। তারা একে অপরের স্বপ্নকে সমর্থন করার এবং জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার শপথ নিল। এই গল্পটি, যদিও উত্তরপ্রদেশের একটি ছোট গ্রামে শুরু হয়েছিল, একটি বৃহত্তর সত্যকে প্রতিফলিত করে। অনেক নারী, বিশেষ করে শহর থেকে গ্রামে বিয়ে করে যাওয়া নারীরা, শিক্ষা বা কর্মজীবনের পথে বাধার সম্মুখীন হন। কিছু শ্বশুরবাড়ির লোক তাদের উচ্চাকাঙ্ক্ষাকে সন্দেহের চোখে দেখেন, ভয় পান যে তারা হয়তো পরিবারকে ছাড়িয়ে যাবেন। তবুও সব নারী এক নয়। কেউ কেউ তাদের পরিবারের জন্য সবকিছু ত্যাগ করেন, আবার কেউ প্রিয়ার মতো তাদের স্বপ্ন এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখার জন্য লড়াই করেন। প্রিয়া এবং রাজবীরের গল্প আমাদের স্থিতিস্থাপকতা, ভালোবাসা এবং দ্বিতীয় সুযোগ সম্পর্কে শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কয়েকজনের কাজের জন্য সব নারী বা পুরুষকে বিচার করা উচিত নয়। যেমন বলা হয়, একটি মাছ পুকুরকে নোংরা করতে পারে, কিন্তু সব মাছ এক নয়।